আমি একদমই ভাবিনি মায়া এমন কিছু করবে, কারণ আমি তো শুধু এসেছিলাম মায়ার সাথে একটু কথা বলতে। কিন্তু কথা বলার আগেই সে দরজা বন্ধ করে বসলো। অন্যদিকে মায়া আমাকে হঠাৎ করে তার রুমের সামনে দেখে ভয় পেয়ে গিয়েছে। হয়তো ভেবেছে এত বছর পর সব রাগ আমি আজ তার উপর ঝেড়ে ফেলতে এসেছি। হয়তোবা ভেবেছে ছোটবেলার মতো আবার তাকে আঘাত করব, কিংবা এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো। কিন্তু এই বাড়ি ছেড়ে সে কোথায় যাবে? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। এসব ভাবতে ভাবতেই মায়া আবার আস্তে করে দরজাটা একটু ফাঁক করলো আমি চলে গিয়েছি কিনা দেখার জন্য। কিন্তু আমি তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। মায়াকে ধীরে ধীরে দরজা খুলতে দেখে আমি গম্ভীর গলায় বললাম, এই মেয়ে, কি হয়েছে? কি সমস্যা তোমার? মায়া কিছু বলতে যাবে এমন সময় তার চোখ গেল আমার কপালের দিকে। একটু আগেও তো এই কাটা দেখছিল না। সে বুঝতে পারলো দরজা বন্ধ করার সময় সে অজান্তেই আমাকে আঘাত করে ফেলেছে। লজ্জিত হয়ে সে বলল, আই এম সরি, আমি দেখতে পাইনি, আমি ইচ্ছে করে আপনাকে আঘাত করিনি। তখনই সেখানে এসে উপস্থিত হলো তন্নি। কিরে মায়া, তোকে না আমি বলেছিলাম আজ আমরা শপিং করতে যাব? 3 দিন পর আমার বিয়ে, অর্ধেক কেনাকাটা এখনো বাকি, আর তুই নিজের জন্য তো কিছুই কিনিসনি। আমার একটা মাত্র ছোট বোন তুই, আমার বিয়েতে তোর এভাবে থাকা মানায় না। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। মায়া শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে আপু, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। চল আমি তোদের নিয়ে যাব। আমার কথা শুনে তন্নি খুব খুশি হলো, কিন্তু খুশি হতে পারলো না মায়া। কিছুক্ষণ পর মায়া তৈরি হয়ে নিচে নেমে এলো। নীল রঙের একটা সুন্দর 3 পিস পরেছে সে, দেখতে সত্যি অপূর্ব লাগছে। আমি যেন চোখই সরাতে পারছিলাম না তার দিক থেকে। ঠিক তখনই মা আমার কপালের কাটা দাগটা লক্ষ্য করলেন। তাড়াতাড়ি কাছে এসে বললেন, কিরে বাবা, কি হয়েছে তোর কপালে? সকালেও তো ভালো ছিলি, এই অল্প সময়ে কার সাথে আবার মারামারি করলি? তোকে তো বাইরেও যেতে দেখিনি। আমি হেসে বললাম, আম্মু, বাড়িতেই যখন গুন্ডা আছে তখন মার খাওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার কি? আমার কথা শুনে মায়া লজ্জায় মাথা নিচু করে ফেললো। মা অবাক হয়ে বললেন, বাড়িতে আবার গুন্ডা কোথায় পেলি তুই? কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, আপনাকে অত কিছু বুঝতে হবে না, আপনি আপনার রুমে গিয়ে একটু রেস্ট নিন। এর মধ্যে তন্নি এসে আমার কপালে একটু ওষুধ লাগিয়ে দিল। তারপর আমরা 3জন গাড়ির দিকে গেলাম। আমি ড্রাইভিং সিটে বসে পড়লাম। তন্নি আর মায়া উঠে বসলো পিছনের সিটে। আমি রাগী গলায় বললাম, আমাকে দেখে কি তোদের ড্রাইভার মনে হয়? আমি গাড়ি চালাবো আর তোরা পিছনে বসে থাকবি? মায়া সাথে সাথে বলল, আপু তুমি গিয়ে সামনে বসো। তন্নি হেসে বলল, আরে তুই পাগল হয়েছিস? নীরব একটু পর পর ফোন করছে, আমি কি আর আমার ভাইয়ের পাশে বসে হবু বরের সাথে প্রেম আলাপ করবো? তুই বরং সামনে গিয়ে বস। মায়া বলল, ইম্পসিবল, আমি পারবো না আপনার ভাইয়ের পাশে বসতে। তন্নি বলল, তোর কি হয়েছে? আমার ভাই কি তোর কিছুই হয় না? এই কথায় মায়া চুপ করে গেল, কারণ ছোটবেলা থেকে আশেপাশের লোকেরা যখন বলেছে আমি দেশে ফিরি না মায়ার জন্য, তখন সেই কষ্টে কত রাত কেঁদে কেঁদে কাটিয়েছে মায়া। আর সেই সব রাতের সাক্ষী ছিল তন্নি। মায়া চাইছিল না আমি তার দুর্বলতার কথা জানতে পারি। তারপর আমরা রওনা হলাম শপিং মলের দিকে। গাড়ি এসে থামলো বিশাল এক শপিং মলের সামনে। আমি মায়া আর তন্নিকে নামিয়ে গাড়ি পার্ক করতে গেলাম। তন্নি মায়াকে নিয়ে ঢুকে গেল একটা বড় শাড়ির দোকানে। অল্প সময়ে তন্নির অনেকগুলো শাড়ি পছন্দ হয়ে গেল। 3টা মায়ের জন্য, 5টা নিজের জন্য, 2টা হবু শাশুড়ির জন্য আর একটা মায়ের জন্য। তন্নি আরো কিছু শাড়ি নিতে চেয়েছিল, কিন্তু মায়া রাজি হয়নি, কারণ সে কখনো শাড়ি পরেনি। শাড়ির প্রতি তার খুব একটা আগ্রহ নেই। শেষে তন্নির জোরাজোরিতে গায়ে হলুদের জন্য একটা শাড়ি নিল। এরপর নীরব ফোন করায় তন্নি একটু দূরে চলে যায়। যাওয়ার আগে মায়াকে বলল নিজের জন্য কিছু দেখতে। মায়া তখনও চুপচাপ বসেছিল। হঠাৎ তার চোখ পড়লো আকাশি রঙের একটা সুন্দর শাড়ির ওপর। সে মনোমুগ্ধের মতো এগিয়ে গেল। এই সময় আমি এসে দাঁড়িয়েছিলাম একটু দূরে। মায়া আলতো করে শাড়িটা ছুঁয়ে দেখছিল। ঠিক তখনই দোকানের এক মহিলা কর্মচারী এসে বলল, আপু আপনি ওই দিকের শাড়িগুলো ট্রাই করুন, এটা আপনার জন্য না। ওই পাশের গুলো 8-10 হাজারের মধ্যে হয়ে যাবে, আর এটা আমাদের টপ কালেকশন। 10% ডিসকাউন্টের পরেও দাম 85,000 টাকা। কথাটা শুনে মায়ের চোখে পানি চলে এলো। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে বললাম, এই দোকানের ম্যানেজার কোথায়, তাকে ডাকুন। এরপর আমি অপমানের বদলা নিতে দ্বিগুণ টাকা দিয়ে পুরো দোকানটাই কিনে নিলাম। তারপর সেই মহিলার সামনে দাঁড়িয়ে বললাম, আপনি ঠিকই বলেছেন, আমার বউ এই সামান্য একটা শাড়ি ডিজার্ভ করে না, সে তো পুরো শাড়ির দোকানটাই ডিজার্ভ করে। মহিলাটা কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগলো। আমি বললাম, ভুল আর অপরাধ এক জিনিস না, ভুলের ক্ষমা হলেও অপরাধের ক্ষমা হয় না। কাল থেকে যেন এখানে আপনার ছায়াও না দেখি। তারপর মায়ের পছন্দ করা শাড়িটা নিয়ে আমি তার হাত ধরে বের হয়ে গেলাম জুয়েলারি শপের দিকে। তন্নিও আমাদের পিছু পিছু আসতে লাগলো। মায়ের কানে তখনও বাজছিল আমার বলা একটা শব্দ, শব্দটা হলো আমার বউ। জুয়েলারি শপে গিয়ে আমি মায়ের জন্য 2টা ডায়মন্ড নেকলেস কিনে তার হাতে দিলাম। এরপর আরো কিছু কেনাকাটা করে আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে বাড়ির পথে রওনা হলাম। খানবাড়ির গেটে গাড়ি ঢুকতেই তন্নি নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। ঠিক তখনই আমি দরজাটা লক করে দিলাম।
দিলাম। মায়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? কই, আমার তো কোনো সমস্যা নেই, বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো। আমি কথাটা বলতেই দেখলাম সে লজ্জায় একেবারে কুকড়ে গেল, মুখটা লাল হয়ে গেছে। তবুও নিজেকে সামলে ধীরে ধীরে বলল, ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন। ওর মুখে ভাইয়া শব্দটা শুনেই আমার ভেতরের রাগটা যেন আবার জেগে উঠলো। আমি কড়া গলায় বলে উঠলাম, ভাইয়া ভাইয়া করছিস কাকে? তোর কোনো যোগ্যতা নেই আমার বোন হওয়ার। আমার কথাটা শুনে ওর চোখ ভরে উঠলো, কিন্তু কিছু বলল না সে। আমি নিজেও জানি না কেন এমন বললাম, তবুও থামলাম না। আমার বোন হওয়ার যোগ্যতা তোর না থাকলেও আমার বউ হওয়ার সম্পূর্ণ যোগ্যতা তোর আছে। তুই চাইলে সেটা কাজে লাগাতে পারিস, আমি কিছু মনে করব না। কথাগুলো বলেই আমি গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে গেলাম। পিছনে তাকাইনি, কিন্তু বুঝতে পারছিলাম সে এখনো গাড়ির ভেতরে বসে আছে। আমার কথায় স্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর বাড়ির ভেতরে এসে সোফায় বসেছিলাম, হঠাৎ দরজা দিয়ে সে ঢুকলো। আমাদের চোখাচোখি হতেই সে দ্রুত চোখ নামিয়ে নিল, একবারও আমার দিকে তাকালো না, সোজা নিজের রুমে চলে গেল। আমি চুপচাপ বসে রইলাম, কিন্তু মাথার ভেতরে বারবার তার মুখটা ভেসে উঠছিল। রাতে সবাই একসাথে খেতে বসেছিলাম, সে আমার সামনে বসেছিল। আমি ইচ্ছে করেই দুইবার পা দিয়ে ওকে খোঁচা দিলাম, ও সাথে সাথে পা গুটিয়ে নিল। ভয় পেয়েছে বুঝতে পারছিলাম। আম্মু তখন বলল, সূর্য, শুনলাম তুমি নাকি আজ শাড়ির একটা পুরো দোকান কিনে নিয়েছো। আমি শান্তভাবে বললাম, জি আম্মু। আম্মু তখন বলল, কেন? আমি তন্নির দিকে তাকিয়ে হালকা হাসলাম, তারপর বললাম, দোকান কিনেছি এটা বলেছিস, কিন্তু কেন কিনেছি সেটা বলিসনি। আম্মু কড়া গলায় বললেন, প্রশ্নটা আমি তোমাকে করেছি। আমি তখন মায়ার দিকে তাকিয়ে বললাম, ওখানে একজন কর্মচারী ওকে অপমান করেছিল তাই। আম্মু অবাক হয়ে বললেন, তাই বলে পুরো দোকানটা কিনে নিতে হবে? আমি একটু হেসে বললাম, আমার ইগোতে আঘাত লেগেছে, আর তুমি তো জানো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ইগো। আম্মু বলল, কিন্তু ও তো তোমাকে কিছু বলেনি। আমি এবার গম্ভীর হয়ে বললাম, মায়াকে কেউ অপমান করলে সেটা কি আমার অপমান না? আম্মু সরাসরি প্রশ্ন করলেন, মায়া তোমার কে হয়? আমি একটু থেমে বললাম, মায়া আমার মামাতো বউ। আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আমি ওদের দিকে না তাকিয়ে খেতে লাগলাম, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। হঠাৎ দেখি সে উঠে চলে গেল। বুঝলাম আমার কথায় রেগে গেছে। রাত গভীর হলে আমি তার রুমের সামনে ঘুরঘুর করতে লাগলাম, নিজেও জানি না কেন, শুধু মনে হচ্ছিল তার সাথে কথা বলতে হবে। একসময় দরজা খুলে সে নিচে গেল, সুযোগটা হাতছাড়া করলাম না, চুপচাপ ঢুকে পড়লাম তার রুমে। কিছুক্ষণ পর সে ফিরে এসে দরজা বন্ধ করলো, তারপর ঘুরতেই আমাকে দেখে চমকে উঠলো, বলল, আপনি এখানে কেন? আমি হালকা হেসে বললাম, তোমার সাথে একটু দরকার ছিল। মায়া তখন বলল, কি দরকার? আমি একটু কাছে গিয়ে বললাম, ভাবছিলাম কাল যেটা করা হয়নি আজ সেটা করব। আমার কথা শুনে সে ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু আমি দ্রুত তার মুখ চেপে ধরলাম, তাকে নিজের দিকে টেনে নিয়ে বললাম, কি ভাবছো তুমি? আমি ওইটা বলিনি। আমি বলতে চেয়েছিলাম কাল আমাদের গল্প করা হয়নি, আজকে সারা রাত গল্প করব। সে কাপা গলায় বলল, আপনার সাথে করার মতো আমার কোনো গল্প নেই, বের হন আপনি। আমি তখন ওর খুব কাছে, এতটা কাছাকাছি থাকার ফলে বুঝতে পারছিলাম সে অস্থির হয়ে গেছে। তার ঠোঁট দুটো কাঁপছে, চোখে স্পষ্ট ভয়। হঠাৎ করেই আমি তার ঠোঁটের দিকে এগিয়ে গেলাম, ও সাথে সাথে ভয় পেয়ে গেল, আমাকে জোরে ধাক্কা দিল। আমি তখন একটু অন্যমনস্ক ছিলাম, তাই ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেলাম। ও দৌড়ে গিয়ে চেয়ার থেকে ওড়নাটা তুলে নিজের গায়ে জড়িয়ে নিল, তারপর সোজা ওয়াশরুমের দিকে দৌড় দিল। বুঝলাম ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেবে, কিন্তু তার আগেই আমি ওর হাতটা ধরে ফেললাম। সেও কম গেল না, আমি হাতটা ধরতেই আমার কবজিতে জোরে কামড় বসিয়ে দিল। দাঁতের দাগ স্পষ্ট বুঝতে পারছিলাম, তবুও হাতটা ছাড়লাম না, কারণ আমি জানি এই হাতটা ছাড়লেই আমার পাখিটা উড়ে যাবে। আমি রাগী গলায় বললাম, এই পুঁটি মাছের মতো শরীরে এত শক্তি আসে কোথা থেকে? সে সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার শরীরে শক্তি থাকবে না তো আপনার মতো বুড়োর শরীরে শক্তি থাকবে? আমি কপাল কুঁচকে তাকালাম, তুমি কি আমাকে কোনোভাবে বুড়ো বলছো? সে একদম ঠান্ডা গলায় বলল, কোনোভাবে বলছি না, একদম ডাইরেক্ট বলছি, আপনি বুড়ো। আমি বললাম, আমার বয়স কত জানো? মায়া বলল, জানি, 28 বছর, আর আমার 18 বছর। আপনি আমার থেকে 10 বছরের বড়, তাই আপনি বুড়ো। আমি হেসে বললাম, এটা কোনো লজিক? মায়া বলল, আমার কাছে এটাই লজিক। আমি একটু ঝুঁকে তার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, মানলাম আমি বুড়ো, কিন্তু খুব শীঘ্রই এই বুড়োকে সামলাতে তোমার হিমশিম খেতে হবে। সে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, এ কেমন নির্লজ্জের হাতে ফেলেছো আমাকে? আমি সাথে সাথে বলে উঠলাম, আমাকে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো নাকি? সে রেগে গিয়ে বলল, আমার তো আর কাজ নেই, আপনাকে পেয়ে শুকরিয়া আদায় করব? নির্লজ্জের মতো কথা না বলে আমার রুম থেকে বের হন। আমি হেসে বললাম, কোথায় যাব? আজকে তো সারা রাত তোমার সাথে গল্প করব বলে এখানে এসেছি। মায়া বলল, অনেক হয়েছে আপনার গল্প, আপনি যাবেন না? আমি তন্নিকে ডাকবো। আমি ন্যাকামি করে বললাম, তন্নি এলে তো আমাকে মেরে ফেলবে। সে চুপ করে গেল, কারণ ও নিজেও জানে তন্নি আমাকে কিছুই বলবে না। তারপর সে বলল, আচ্ছা আপনি থাকেন, আমি তন্নির রুমে গিয়ে শুয়ে পড়ছি। সে যেতে
লাগলে আমি হঠাৎ তার হাত চেপে ধরে বললাম, একটা প্রশ্নের উত্তর দাও, তারপর আমি চলে যাব। মায়া বলল, কি প্রশ্ন? আমি একটু থেমে বললাম, গত 8 বছরে যা হয়েছে তার জন্য তুমি কি আমার উপরে রেগে আছো? না, আমি কখনো আপনার উপর রাগ করিনি। এখানে আপনার কোনো দোষ ছিল না, তবে আমার অভিমান ছিল। তার প্রতিটা কথা আমি চুপচাপ শুনছিলাম। বুকের ভেতর কেমন যেন একটা লাগছিল। আমি ধীরে ধীরে বললাম, তখন আমাদের কারোরই সংসার করার বয়স ছিল না। সে সাথে সাথে বলল, আমি তো বলিনি সংসার করতে, কিন্তু পাশে তো থাকতে পারতেন। তার কথায় আমি থেমে গেলাম। সত্যি আমি ভুল করেছিলাম। আমি ধীরে ধীরে বললাম, ভুলটা আমাদের কারোরই ছিল না, পরিস্থিতির ছিল। তবুও আমি আমার ভুল স্বীকার করছি। আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। আর কিছু না বলে আমি রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এলাম। পরের দিনটা সারাদিন খুব ব্যস্ত ছিলাম। বোনের বিয়ে বলে কথা। সন্ধ্যায় ছাদে উঠতেই চোখে পড়লো সে হলুদ শাড়ি পরে আছে। আমি স্থির হয়ে গেলাম। অজান্তেই আমার হাত বুকের বাম পাশে চলে গেল। হালকা একটা ব্যথা অনুভব করলাম। বন্ধু ইমন পাশে দাঁড়িয়ে বলল, কিরে কি হলো? আমি ধীর গলায় বললাম, তুই বুঝবি না। এই মুহূর্তে শুধু একটাই জিনিস বুঝলাম, আমি শেষ। সে রুমে দাঁড়িয়ে ড্রেস ট্রাই করছিল। আমি ঢুকে সরাসরি তার পাশে গিয়ে দাঁড়ালাম। বললাম, এটার মধ্যে একটা শাড়ি আছে, আজ এটা পরো। সে ভ্রু কুঁচকে বলল, যদি না পরি? আমি তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বললাম, তাহলে তুমি যা পরবে সেটা আমি নিজের হাতে খুলে আবার এই শাড়িটা পরিয়ে দেব। তুমি তো জানোই আমি কতটা নির্লজ্জ। সে রেগে গিয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে বলল, আমি এটা পরবো না।